আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। রাশিয়ার রাজধানী মস্কোতে হামলা চালানো উচিত নয় ইউক্রেনের, এমনটাই বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, গত 4 জুলাই এক ব্যক্তিগত আলাপচারিতায় ট্রাম্প ইউক্রেনকে রাশিয়ার ওপর হামলা আরও বাড়ানোর উৎসাহ দিয়েছেন। তবে মঙ্গলবার মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনের উচিত মস্কোয় হামলা না চালানো। ফাইন্যান্সিয়াল টাইমসের ওই প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প জানতে চেয়েছিলেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দেয় তাহলে তারা মস্কোতে হামলা চালাতে পারবে কিনা। তবে এই সপ্তাহে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এমন কিছু করতে চায় না। হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে ট্রাম্প আসলে পরিস্থিতি বোঝার জন্য প্রশ্ন করেছিলেন, কাউকে হত্যার উস্কানি দিতে চাননি। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, এই যুদ্ধ বন্ধ করতে এবং হত্যাযজ্ঞের অবসান ঘটাতে ট্রাম্প নিরন্তর চেষ্টা করছেন। এর আগে গত সোমবার ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও অস্ত্র পাঠাবে। একই সঙ্গে তিনি রাশিয়াকে হুঁশিয়ারি দেন, 50 দিনের মধ্যে যদি যুদ্ধবিরতিতে দেশটি না আসে তাহলে রাশিয়ার বাকি বাণিজ্য অংশীদারদের ওপর 100% শুল্ক আরোপ করা হবে। নতুন অস্ত্র সহায়তায় কি কি রয়েছে তা স্পষ্ট না হলেও ট্রাম্প বলেন, প্রতিরক্ষামূলক পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র সহ সবকিছু এর মধ্যে থাকবে। সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, এই অস্ত্র চুক্তির বিস্তারিত নিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউক্রেন এখনও আলোচনায় আছে। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প বলেছিলেন, তিনি এই যুদ্ধ শেষ করতে চান, কিন্তু বাস্তবে কাজটি তার কল্পনার চেয়ে অনেক জটিল হয়ে উঠেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কার্যকর আলোচনা না হওয়ায় তিনি হতাশ, এ কথা তিনি এখন নিজেই স্বীকার করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও নিজের লক্ষ্যে অবিচল আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের 3 কর্মকর্তার মতে, পশ্চিমারা তার শর্ত মেনে নেবার আগ পর্যন্ত রুশ বাহিনী ইউক্রেনে অগ্রসর হতে থাকবে। এমনকি সময়ের সঙ্গে তার দাবির তালিকা বড় হতে পারে বলেও ধারণা করছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা বলেছেন, পশ্চিমা চাপ সামলানোর মতো যথেষ্ট অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা রাশিয়ার রয়েছে বলে বিশ্বাস করেন পুতিন। ইউক্রেন ইস্যুতে পুতিনের নিঃশর্ত সম্মতি আদায় করতে না পেরে অধৈর্য হয়ে উঠেছেন ট্রাম্প। তার রেশ ধরেই একদিকে কিয়েভের জন্য পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্র পাঠাচ্ছেন, আর অন্যদিকে শান্তি চুক্তিতে সম্মত হবার জন্য মস্কোকে 50 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে মস্কোর পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেলে শতভাগ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এক কর্মকর্তা বলেছেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে যুক্তরাষ্ট্র সহ কোনো পক্ষই গুরুত্ব সহকারে আলোচনা করতে এগিয়ে এসেছে বলে পুতিন বিশ্বাস করেন না। তাই দাবি পূরণ হওয়া না পর্যন্ত থামছেন না তিনি। পুতিনের দাবির মধ্যে রয়েছে, পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর পূর্ব দিকে সম্প্রসারণ স্থগিতকরণ এবং ইউক্রেনের নিরপেক্ষতা, সামরিক বাহিনী সীমিতকরণ, সেখানে বসবাসকারী রুশ ভাষাভাষীদের নিরাপত্তা ও রুশ বাহিনীর দখলকৃত ভূমির অধিকার ছেড়ে দেওয়া। এছাড়া স্পষ্ট পরিকল্পনা প্রকাশ না করলেও ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তার নিশ্চয়তা নিয়েও বিস্তারিত আলাপ করতে পুতিন সম্মত আছেন বলে ক্রেমলিনের ওই কর্মকর্তারা জানিয়েছেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বরাবরই পুতিনের দাবির বিরোধিতা করে বলেছেন, দখলকৃত এলাকায় রুশ সার্বভৌমত্ব মেনে নেবে না কিয়েভ এবং ন্যাটোতে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নেবার অধিকার কেবল তাদেরই রয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য জেলেনস্কির কার্যালয়ে যোগাযোগ করে সাড়া পায়নি রয়টার্স। লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর এই হামলায় নিহতদের মধ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর 5 সদস্য রয়েছেন। মঙ্গলবার লেবাননের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েল বলেছে, ইরান সমর্থিত এই গোষ্ঠীর পুনরায় শক্তিশালী হওয়া ঠেকানোর উদ্দেশ্যে মঙ্গলবার লেবাননের পূর্বাঞ্চলে ওই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনা
সেনাবাহিনী বলেছে, লেবাননের বেকা উপত্যকা অঞ্চলে হিজবুল্লাহর এলিট ফোর্সের যোদ্ধাদের প্রশিক্ষণ শিবির ও অস্ত্রাগার লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত নভেম্বরে লেবানন ইসরায়েলের যুদ্ধবিরতির পর ওই অঞ্চলে মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনী সবচেয়ে প্রাণঘাতী এই হামলা চালিয়েছে। বেকা অঞ্চলের গভর্নর বশির খোদর বলেছেন, নিহতদের মধ্যে সিরিয়ার 7 জন নাগরিক রয়েছেন। ইসরায়েলের সঙ্গে গত বছরের সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে হিজবুল্লাহ। যুদ্ধবিরতির আগে ইসরায়েলি বাহিনীর হামলায় গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ সহ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত ও বিপুল অস্ত্র ধ্বংস হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, হিজবুল্লাহকে একটি স্পষ্ট বার্তা দেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর অভিজাত শাখা রাদওয়ান বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে ইসরায়েলে হামলার পরিকল্পনার অভিযোগ করেছেন তিনি বলেন, পুনর্গঠনের যে কোনো প্রচেষ্টার জবাবে ইসরায়েল সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানাবে। এই হামলার মাধ্যমে লেবানন সরকারকেও একটি বার্তা দেওয়ার উদ্দেশ্য ছিল, কারণ যুদ্ধবিরতি রক্ষা করার দায়িত্ব তাদের। হিজবুল্লাহ বেকা উপত্যকায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে একে লেবাননের বিরুদ্ধে চলমান ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহ উত্তেজনা বৃদ্ধি বলে আখ্যা দিয়েছে। তবে বিবৃতিতে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ যোদ্ধাদের হতাহতের বিষয়ে কিছু জানানো হয়নি। লেবানন সরকারের পক্ষ থেকেও এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এদিকে সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একটি শহরে সরকারি বাহিনীর বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। ইহুদিবাদী দেশটি বলছে, সংঘাত কবলিত সিরিয়ার দুর্জ সংখ্যালঘুদের রক্ষার জন্য তাদের এই হামলা অব্যাহত থাকবে। রয়টার্সের রিপোর্টার জানিয়েছেন, তারা অন্তত 4টি হামলার শব্দ শুনেছেন। দ্রুজ অধ্যুষিত শহর সোহদাতে এই হামলাগুলো হয়েছে। রাস্তায় একটি বিধ্বস্ত ট্যাঙ্ক দেখা গেছে। এছাড়া গোলাগুলির শব্দ শোনা গেছে। রাস্তায় অন্তত 3টি লাশ পড়ে থাকতেও দেখা গেছে। গত রোববার থেকে সিরিয়ার ওই অঞ্চলের সংঘাত চলছে। সংঘাতে নিহত হয়েছে কয়েক ডজন মানুষ। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে হত্যাকাণ্ড বাড়িয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনিদের ওপর হামলা ও হয়রানিও বেড়েছে। কয়েক সপ্তাহ ধরে পশ্চিম তীরে ইসরায়েলের নৃশংসতা বৃদ্ধির তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় OHCHR এর মুখপাত্র তাহমিন আল খেতান বলেন, পশ্চিম তীরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আরও বেশি এলাকা ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হচ্ছে। সেখান থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করা হচ্ছে, তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে। 2023 সালের 7 অক্টোবর গাজা সংঘাত শুরুর পর পশ্চিম তীরে নিহত হয়েছেন প্রায় 1000 ফিলিস্তিনি। জাতিসংঘের তথ্য অনুযায়ী বিগত 21 মাসের বেশি সময় ধরে পশ্চিম তীরে অন্তত 964 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীরা। ওই সময় সেখানে অন্তত 2907টি বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় বলেছে, গত জানুয়ারি থেকে পশ্চিম তীরে আয়রন ওয়াল নামে অভিযান চালাচ্ছে ইসরায়েল। এ সময় 30,000 ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে অবশ্যই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে বলে জানিয়েছেন আল খেতান। আলাদা একটি বিবৃতিতে তিনি বলেছেন, দখল করা এই অঞ্চলে ইসরায়েলকে অবশ্যই হত্যাকাণ্ড, হয়রানি ও বাড়িঘর ধ্বংস বন্ধ করতে হবে। দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের উচিত পশ্চিম তীরে জননিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সব ধরনের বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করা। ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির ফলে ইন্দোনেশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক 19% নেমে এসেছে। এর আগে এক চিঠিতে এই শুল্কের পরিমাণ 32% করার কথা জানানো হয়েছিল। ট্রাম্প সরাসরি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোওয়া সুবিয়ান্তোর সঙ্গে আলোচনা করে এই চুক্তি সম্পন্ন করেছেন। তবে ইন্দোনেশিয়া এখনও এই চুক্তির বিষয়ে কোনো মন্তব্য করেনি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি ইন্দোনেশিয়ার সঙ্গে নতুন একটি শুল্ক চুক্তি করেছেন। তার ভাষ্য অনুযায়ী এই চুক্তির ফলে ইন্দোনেশিয়া থেকে আমদানি হওয়া পণ্যের ওপর যুক্তরাষ্ট্র যেই 32% শুল্ক আরোপ করতে যাচ্ছিল তা কমিয়ে 19% আনা হয়েছে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো ইন্দোনেশিয়ার বাজারে সম্পূর্ণ প্রবেশাধিকার পাবে। তবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া তাৎক্ষণিকভাবে এই চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্যিক সম্পর্ক তুলনামূলকভাবে ছোট হলেও তা দ্রুত বাড়ছে। এর আগে গত এপ্রিলে
ইসরায়েলে হোয়াইট হাউস থেকে একের পর এক উচ্চ শুল্ক আরোপের ঘোষণার পর বিশ্বজুড়ে নানা দেশের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য আলোচনার ঢল নামে। ট্রাম্প প্রথম দিকে কিছু পরিকল্পনা স্থগিত করলে জুলাইয়ে আবার নতুন করে হুমকি দেন যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হবে আগামী 1 আগস্ট থেকে তাদের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করা হবে। এই তালিকায় ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, মেক্সিকো, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ যুক্তরাষ্ট্রের প্রধান সব বাণিজ্য অংশীদাররাও রয়েছে। যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের শর্ত দেয় তাহলে তেহরান তাদের সঙ্গে নতুন করে আর কোনো পারমাণবিক আলোচনায় বসবে না বলে জানিয়ে দিয়েছে ইরান। ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনা করলেও চুক্তিতে পৌঁছানো যায়নি। তেহরান সাফ জানিয়ে দিয়েছে শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে তারা কোনোভাবেই সরে আসবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী বেলায়েতি রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ইরনাকে বলেন, সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের শর্তে কোনো আলোচনা নয়। গত 13 জুন ইসরায়েল আকস্মিক হামলা শুরু করলে আলোচনার গতি থেমে যায় এবং 12 দিনের একটি তুমুল যুদ্ধ শুরু হয়। ওই সময় যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। পরে ইসরায়েল ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনার জন্য নির্দিষ্ট তারিখ বা স্থান এখনো ঠিক হয়নি। চলতি বছরের এপ্রিল থেকে 5 দফা বৈঠক হলেও উভয় পক্ষ সমঝোতায় পৌঁছাতে পারেনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন, ইরান সবসময় কূটনীতি ও গঠনমূলক আলোচনাকে সমর্থন করে। আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণ সমাধানের পথ এখনো খোলা রয়েছে। ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর অভিযোগ ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে, তবে তেহরান বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।